আমি তখনই ভেতরে প্রবেশ করলাম। যা দেখলাম তাতে স্তম্ভিত হলাম। দেখলাম ঘরের মেঝের ওপর এক সম্ভ্রান্ত যুবক চিত হয়ে পড়ে আছে। তার বুকে একটা ছোট্ট ছোরা আমূলবিদ্ধ। সেই ক্ষতস্থান দিয়ে রক্তস্রোত প্রবাহিত হচ্ছে এবং ঘরের মধ্য দিয়ে দরজার চৌকাঠের নিচে যে জল বের হওয়ার পথ ছিল সেই পথেই প্রবেশ করেছে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা, দারোগার দপ্তর থেকে নেওয়া সত্যি ঘটনা অবলম্বনে স্ত্রী না রাক্ষসী। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, স্ত্রী না রাক্ষসী। কার্তিক মাস, কিন্তু বেশ শীত পড়ে গিয়েছে। কলকাতায় মহা ধুমধাম। কোনো একটা মেলা উপলক্ষে দেশ থেকে দলে দলে যাত্রীর সমাগম হচ্ছে। সেখানে যত থাকার বাড়ি ছিল প্রায় সবকটি ভাড়া হয়ে গিয়েছে। কলকাতায় আর লোকের জায়গা হচ্ছে না। মিউনিসিপ্যালিটির কর্মচারীরা শহরের সুযোগ সুবিধার জন্য বিশেষ চেষ্টা করছেন। মেলার আগের দিন বেলা 9টার সময় আমি স্নান করছি, এমন সময় খবর পেলাম যে একজন বৃদ্ধ আমার সঙ্গে দেখা করতে চান। তাঁর বাড়িতে নাকি খুন হয়েছে। সেই সময় আমি ভবানীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যত দ্রুত পারলাম স্নান শেষ করে অফিস ঘরে গেলাম। দেখলাম এক বৃদ্ধ ঘরের মাঝখানে নিশ্চল এবং নিস্পন্দভাবে দাঁড়িয়ে আছেন। তিনি এত গভীর চিন্তায় মগ্ন যে মনে হলো তার বাহ্যিক জ্ঞান লোপ পেয়েছে। তিনি এক পলক নেত্রে অফিস ঘরের টেলিফোন যন্ত্রটির দিকে তাকিয়ে আছেন। বৃদ্ধের বয়স প্রায় 70 বছর। তাকে দেখতে গৌরবর্ণ, কিন্তু তাতে লাবণ্য নেই। তার মাথার সমস্ত চুল সাদা, শরীরের মাংস শিথিল, চোখ কোটরগত এবং জ্যোতিহীন। বৃদ্ধের পরনে একখানা মোটা ধুতি, গায়ে একখানা নামাবলি, পায়ে চীনের চটি জুতো। বৃদ্ধ যেভাবে অফিস ঘরের মধ্যে দাঁড়িয়েছিলেন তাতে তাকে পাগল মনে হলো। আমার জুতোর শব্দে বৃদ্ধের চমক ভাঙল। তিনি আমার দিকে ফিরে দাঁড়ালেন। তারপর করো জোরে অতি করুণ স্বরে বললেন, মশাই, রক্ষে করুন, রক্ষে করুন, আমার সর্বনাশ হয়ে গিয়েছে, রক্ষে করুন। গরিব ব্রাহ্মণকে রক্ষে করুন। বৃদ্ধ যে বিষম বিপদে পড়েছেন তা স্পষ্টই বুঝতে পারলাম। আমি মিষ্টি কথায় তাকে কিছুটা শান্ত করলাম। আরে দাঁড়ান, আপনি শান্ত হন, আপনি বসুন বসুন, এখানে বসুন তো দেখি, বসুন, আমি সব শুনবো, আপনি এখন বসুন, আমি সবটা শুনি। তারপর তার হাত ধরে কাছের একখানা বেঞ্চের ওপর বসিয়ে দিলাম। কাঠের পুতুলের মতো বৃদ্ধ সেখানে বসে পড়লেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, মশাই, কোথা থেকে আসছেন? আপনার জন্য কি করতে পারি বলুন? বৃদ্ধ অতি বিনীতভাবে উত্তর দিলেন, আমার বাড়ি কালীঘাটে, সেখানে একটা খুন হয়েছে। আপনি আপনি আমাকে সেই খুনের দায় থেকে মুক্ত করুন মশাই। আমি আশ্চর্য হলাম। ভাবলাম, কালীঘাটে ভদ্রলোকের ঘরে খুন, তীর্থস্থানে নরহত্যা, কলকাতায় আর কিছুই বাকি রইল না দেখছি। প্রকাশ্যে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়িতেই কি খুন হয়েছে? আগে হ্যাঁ, আমারই বাড়িতে খুন হয়েছে। এবার দেখছি আমার নাম গেল, আমার যশ গেল,
শেষে আমার একমাত্র জীবিকা পর্যন্ত নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কে খুন হয়েছে? আপনার সঙ্গে তার সম্বন্ধ কি? আগে আমার আমার একজন ভাড়াটে। আপনার বাড়িতে কয়জন ভাড়াটে আছে? আমার বাড়িটা দোতলা। ভেতর মহলে আমি সপরিবারে বাস করি, বাইরের মহলে ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করি। কালীঘাটে প্রতিদিন অনেক যাত্রীর সমাগম হয়ে থাকে। আমি সেই যাত্রীদের বাড়ির বাইরের মহলে দৈনিক হিসেবে ভাড়া দিয়ে থাকি। এই এই মেলা উপলক্ষে বিদেশের অনেক যাত্রী আদিগঙ্গায় স্নান করার জন্য কালীঘাটে জমায়েত হয়েছে। অনেক লোকের সমাগম হয়েছে। আমার বাইরের মহলের সমস্ত ঘরগুলোই 3-4 দিনের মতো ভাড়া হয়ে গিয়েছে। এইসব ভাড়াটেদের মধ্যে বোধহয় একজন খুন হয়েছে। আমি তার কথায় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, বোধ হয় কেন? আপনি কি না জেনেই এখানে এসেছেন? বৃদ্ধ আমার কথায় বিরক্ত হলেন না, বললেন, আমার মন বড় চঞ্চল। আমি আমি সব কথা গুছিয়ে বলতে পারছি না। এত নম্রভাবে বৃদ্ধ এই কথাগুলো বললেন যে তার কথায় আমার কোনো সন্দেহ হলো না। বললাম, আপনি স্থির হয়ে আমাকে সব কথা গুছিয়ে বলুন। যদি আপনি প্রকৃতপক্ষে নির্দোষ হন, তবে আপনার ভয়ের কোনো কারণই নেই। যেভাবেই পারি আপনাকে আমি রক্ষা করব। আমার কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। তারপর বললেন, জগদীশ্বর আপনার মঙ্গল করবেন। আমি আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আপনার পিতার মতো। দেখবেন আমার কথা বিফল হবে না। বৃদ্ধের আশীর্বাদে আমার মনে কেমন এক প্রকার অভূতপূর্ব আনন্দের উদয় হলো। আমি অতি বিনীতভাবে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, গতকাল বেলা প্রায় 4টের সময় এক ভদ্রলোক সস্ত্রীক আমার বাড়িতে উপস্থিত হন এবং বাড়ির একটা ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব করেন। সব মিলিয়ে 16টি ঘর আমি ভাড়া দিয়ে থাকি। উপরে 8টি, নিচে 8টি। ঘরগুলো ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলো ও বাতাস চলাচলের সুব্যবস্থা আছে। আগেই বলেছি, নিচের সবগুলো ও উপরের কয়েকটার মধ্যে একটা ঘর তারা পছন্দ করেছিলেন। 3 দিনের জন্য ঘরটির 5 টাকা ভাড়া হলো। তিনি ভাড়া অগ্রিম দিলেন। ঘরটির চাবি আমি তার হাতে দিয়ে চলে এলাম। আর বেলা 7টার পর আমি তার ঘরের সামনের বারান্দার ভেতর দিয়ে বাইরে আসছিলাম। দেখলাম ঘরের দরজা তখনও বন্ধ। আমি একটু আশ্চর্য হলাম। ভাবলাম এরা তীর্থে গঙ্গা স্নান করতে এসেছেন। বেলা 7টা বেজে গেছে। সবার একবার দর্শন হয়ে গেল, তারা কিনা তখনও ঘুমোচ্ছেন। পরক্ষণেই মনে হলো তিনি অনেক দূর থেকে এসেছেন। বোধহয় পথশ্রমে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। শীতকালের বেলা, 7টা বাজলেও এখনো বেশ পরিষ্কার হয়নি। সুতরাং তাদের ঘুম দূষণীয় বা নিন্দনীয় হতে পারে না। এই স্থির করে চলে আসছি, এমন সময় চৌকাঠের নিচে জল নির্গমনের ছিদ্র পথে রক্তের চিহ্ন দেখতে পেলাম। আবার কেমন সন্দেহ হলো। আমি সেখানে বসে ভালো করে ছিদ্রটা পরীক্ষা করলাম। দেখলাম ঘরের ভেতর থেকে একটা রক্ত স্রোত সেই ছিদ্র পথ দিয়ে প্রবাহিত হয়ে বারান্দায় পড়ছে। আমার ভয় হলো। দরজায় ধাক্কা দিয়ে আমি তাদের ডাকতে লাগলাম, আরে দরজাটা খুলুন।
শুনছেন, উঠুন। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর পেলাম না। দেখতে দেখতে অনেক লোক সেই দরজার কাছে উপস্থিত হলো। অনেকেই তাদের চিৎকার করে ডাকতে লাগলো। বাড়িতে মহা হুলুস্থুলু পড়ে গেল। আরে উঠুন উঠুন, আরে কেউ আছেন? আরে দরজাটা খুলুন। দরজাটা খুলুন। আরে কেলা দরজাটা খুলছেন না কেন? আরে তোর বাধা খুলিয়ে। অন্দর মহল পর্যন্ত এই খবর পৌঁছে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ঘরের ভেতর থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কেউ কেউ দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পরামর্শ দিল, কিন্তু আমার খুব ভয় হলো। আমি আমি দরজা ভেঙে ফেলতে সাহস করলাম না। ভাবলাম আপনারা এসে যা ইচ্ছে করবেন। এখন এখন আপনি ভরসা। যে ধরনের ব্যাপার ঘটেছে তাতে ভবিষ্যতে আমার বাড়িতে আর কোনো লোক ভাড়া আসবে তা মনে হয় না। এই বলে ব্রাহ্মণ নিস্তব্ধ হলেন। আমি তখনই কয়েকজন কর্মচারীর সাথে কালীঘাটের অভিমুখে রওনা হলাম। যখন আমরা বৃদ্ধের বাড়িতে পৌঁছালাম তখন বেলা 11টা বেজে গিয়েছে। নকুলেশ্বর তলা থেকে বৃদ্ধের বাড়ি প্রায় 5 মিনিটের পথ। বাড়িটি দেখতে প্রকাণ্ড কিন্তু পুরনো। তার উভয় পাশে বাগান। বাড়িটি দেখে মনে হলো বহুকাল তার সংস্কার হয়নি। বাইরের দেওয়ালগুলোতে একটুও বালি নেই। অধিকাংশ স্থানে ইটগুলো পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়েছে। কোনো কোনো স্থানে ফাটলও ধরেছে। কোথাও বা অশ্বত্থ বট প্রভৃতি অমর বৃক্ষরাজি আশ্রয় গ্রহণ করেছে। বাড়িটা দোতলা। বাইরের মহলে সব মিলিয়ে 16টি ঘর। সেখানে উপস্থিত হওয়া মাত্রই ব্রাহ্মণ আমাকে উপরে নিয়ে গেলেন এবং যে ঘরের দরজা দিয়ে রক্ত বের হচ্ছিল তা দেখিয়ে দিলেন। আমি কিছুক্ষণ সেই রক্তচিহ্ন লক্ষ্য করে দরজায় আঘাত করলাম। ভেতর থেকে কোনো উত্তর পেলাম না। কেউ আছেন? দরজাটা খুলুন, শুনতে পাচ্ছেন? তখন আর সময় নষ্ট না করে সঙ্গী কর্মচারীদের দরজা ভেঙে ফেলার আদেশ করলাম। এই দরজাটা ভাঙতে হবে, দেখো তো। আগেই বলেছি ব্রাহ্মণের বাড়িটি পুরনো। দরজা ভাঙতে বিশেষ কষ্ট করতে হলো না। আমি তখনই ভেতরে প্রবেশ করলাম। যা দেখলাম তাতে স্তম্ভিত হলাম। দেখলাম ঘরের মেঝের ওপর এক সম্ভ্রান্ত যুবক চিত হয়ে পড়ে আছে। তার বুকে একটা ছোট্ট ছোরা আমূলবিদ্ধ। সেই ক্ষতস্থান দিয়ে রক্তস্রোত প্রবাহিত হচ্ছে এবং ঘরের মধ্য দিয়ে দরজার চৌকাঠের নিচে যে জল বের হওয়ার পথ ছিল সেই পথেই প্রবেশ করেছে। ঘরটি ছোট, দৈর্ঘ্যে প্রস্থে 8 হাতের বেশি নয়। প্রায় প্রতিদিনই নতুন ভাড়াটে বাস করে বলে ঘরটি খুবই অপরিষ্কার। ঘরের মেঝেতে ধুলো জমে আছে। আসবাবপত্রের মধ্যেও একটা ট্রাঙ্ক, একখানা গামছা, 2খানা কাপড়, একখানা আলোয়ান এবং একটি বনাতের কোট। ঘরের একপাশে একটা মাদুর, তার ওপর একখানা শতরঞ্জি এবং 2টো বালিশ। যুবক সেই বিছানায় চিত হয়ে পড়েছিলেন। ক্ষুদ্র হলেও ঘরটির 2টি জানালা ছিল। দেখলাম তার একটা খোলা এবং অন্যটি বন্ধ। ঘরের চারিদিক এইভাবে লক্ষ্য করে আমি যুবককে পরীক্ষা করলাম। দেখলাম তিনি অনেক আগেই ইহলোক ত্যাগ করেছেন। তার সমস্ত শরীর আড়ষ্ট হয়ে গিয়েছে। ক্ষতমুখ দিয়ে রক্ত বের হওয়া বন্ধ হয়েছে। যুবকের গলা একগাছি দড়ি দিয়ে বাঁধা। যুবকের মুখের ভয়াবহ আকৃতি দেখে আমার স্পষ্টই মনে হলো যে সেই দড়িতেই তার শ্বাসরোধ হয়েছিল। দেখতে দেখতে ঘরে অনেক লোকের সমাগম হলো। বাড়িতে খুন হয়েছে শুনে চারিদিক থেকে দলে দলে লোক আসতে লাগলো। আমি 2 জন কনস্টেবলকে ভিড় সরাতে আদেশ করলাম। এই এই এদের সরাও তো দেখি এখান থেকে, এত লোক হলে কাজ করব কি করে? তারা অতি কষ্টে আমার আদেশ পালন করতে সক্ষম হলো। বৃদ্ধ ব্রাহ্মণ ছাড়া আর সবাইকে সেই ঘর থেকে বের করে দিয়ে
আমি দরজা বন্ধ করে দিলাম। পরে তাকে জিজ্ঞাসা করলাম, দেখুন সদানন্দবাবু, আপনি ছাড়া এখানে আপনার আর কে আছে? আমার স্ত্রী, আমার পুত্র ও এক বিধবা কন্যা। এছাড়া একজন চাকর এবং 5 জন দাসীও এখানে থাকে। আপনার পরিবার তো তত বড় নয়, 5 জন দাসীর প্রয়োজন কি? তারা কেবল আমার সেবার জন্য নয়, আমার প্রজা বা ভাড়াটেদের তারা কাজ করে থাকে। আমি কেবল চাকরের মাইনে দিই, দাসীদের বেতন দিতে হয় না। তারা কেবল আমার বাড়িতে দুবেলা আহার করে মাত্র। যাত্রীদের কাজ করে তারা বেশ 2 পয়সা উপার্জন করে থাকে। দাস দাসীরা রাতে কোথায় থাকে? এই বাড়িতেই। যেসব যাত্রী প্রায় আমার এখানে এসে থাকেন, তাদের অধিকাংশই আহারাদি করে সায়াহ্নে প্রস্থান করেন। সুতরাং 5 জনের বসবাসের জন্য যথেষ্ট জায়গা থাকে। এই যুবকের নাম কি জানেন? আর কি, হ্যাঁ, যখন তিনি আমাকে ভাড়া দেন তখন তাকে একখানা রসিদ দিতে হয়েছিল। সেই সময় তার নাম জিজ্ঞাসা করেছিলাম। তার নাম ভগবতী চরণ মিত্র, জাতিতে কায়স্থ। ভালো কথা, এতক্ষণ আমার মনে ছিল না। এর সঙ্গিনী কোথায় গেলেন? সঙ্গিনীকে? আগেই বলেছি, এই বাবু সস্ত্রীক এখানে এসেছিলেন, তিনি কোথায় গেলেন? ইতিপূর্বেই আমার মনে এই প্রশ্ন জেগেছিল। যুবক যে সস্ত্রীক এখানে এসেছিল তা আমি ভুলিনি, সে কথা আমার বেশ মনে ছিল। কিছুক্ষণ ভেবে আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, তার বয়স কত? আন্দাজ 17 হবে। বেশ সুন্দরী। লোকজন সঙ্গে না নিয়ে মেলায় গঙ্গা স্নানের জন্য কলকাতায় এসেছিলেন। এখন সেই রমণী কোথায় গেলেন? এই হত্যাকাণ্ডকে খুব সামান্য ব্যাপার মনে করবেন না, এর মধ্যে কোনো গূঢ় রহস্য আছে। যুবতী হয় পালিয়েছে, আর নয়তো কোনো শত্রু কর্তৃক কৌশলে অপহৃত হয়েছে। হত্যাকারী কিভাবে ঘর থেকে বের হলো বুঝতে পারলাম না তো। কোন পথ দিয়েই বা সে রমণীকে নিয়ে চলে গেল? আপনি নিজে দেখেছেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আপনি নিজেই দরজা ভেঙে ঢুকেছেন। আমি আগেই এ কথা ভেবেছিলাম, কিন্তু কোনো কাজ করতে হলে শুরু থেকেই আরম্ভ করা কর্তব্য। বিশৃঙ্খলভাবে কাজ করলে শেষে চরম বিভ্রান্তিতে পড়তে হয়। যাই হোক, ব্রাহ্মণের কথায় কোনো উত্তর না দিয়ে আমি ঘরের মেঝে ভালো করে পরীক্ষা করলাম। যা দেখলাম তাতে আশ্চর্য হলাম। দেখলাম মেঝের ওপর 3 রকমের পদচিহ্ন। ঘরে যখন 2 জনের বেশি লোক ছিল না, তখন 3য় পদচিহ্ন কোথা থেকে এলো? ঘরের সব জায়গায় ধুলো ছিল না ঠিকই, কিন্তু তার অধিকাংশ জায়গাতেই ধুলোময়। সেই স্থানে 3 রকমের পদচিহ্ন স্পষ্ট দেখতে পেলাম। নিহত ব্যক্তির পদচিহ্ন আমি চিনতে পারলাম। তার চেয়ে ছোট পদচিহ্নটিকে তার সঙ্গিনীর বলেই মনে হলো। এই 2 রকমের পদচিহ্ন ছাড়া আর 1 রকমের পদচিহ্ন দেখতে পেলাম। সেগুলো নিহত ব্যক্তির পদচিহ্নর অপেক্ষা একটু বড় এবং চওড়া। এই চিহ্ন যে কোথার থেকে এলো তা বুঝতে পারলাম না। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে জানতে পারলাম, ওই ঘরে ওই 2 জন ছাড়া আর কোনো লোকই ছিল না। আর রমণী বা তাহলে গেল কোথায়? তবে কি সে স্বামীকে হত্যা করে পালিয়েছে? কি করেই বা সে ঘর থেকে পালালো, যখন ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ ছিল? তখন যে ওই পথ দিয়ে কেউ বের হয়নি তা বেশ বুঝতে পারা যায়। তবে কোন পথ দিয়ে হত্যাকারী পালিয়েছে তা তো দেখতে হবে। দেখছি, আগেই বলেছি ঘরটিতে 2টো জানলা ছিল। এই দারুণ শীতে ঘরের জানলা খুলে কেউ ঘুমোয় না। এরাই বা একটা জানলা খুলে রেখেছিল কেন, তা জানার কৌতূহল জাগল। আমি তখন আস্তে আস্তে খোলা জানলাটির কাছে গেলাম। যা দেখলাম তাতে স্পষ্ট বোঝা গেল যে হত্যাকারী সেই পথ দিয়েই পালিয়েছে। দেখলাম জানলার একটা গরাদ আলগা,
ইচ্ছে করলে সেটিকে খোলা যায় এবং তার মধ্য দিয়ে অনায়াসে একজন লোক বাইরে যেতে পারে। একগাছি শক্ত দড়ি সেই জানলায় বাঁধা ছিল। দড়িগাছি সাধারণ নয়, এর মাঝে মাঝে গিট দেওয়া ছিল। এই দড়ি অবলম্বন করে নিশ্চয়ই বাইরে থেকে কোনো লোক ভেতরে প্রবেশ করেছিল। নিহত ব্যক্তির পদচিহ্ন অপেক্ষা বড় আকারের পদচিহ্নগুলো যে তারই, তাও বুঝতে পারলাম, কারণ সেরকমই অনেকগুলো চিহ্ন জানলার কাছে দেখতে পেলাম। তাদের কতগুলো ঘরের ভেতরে আসার এবং অন্যগুলো ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার। সেই সব চিহ্নের কাছে রমণীরও কতগুলো পদচিহ্ন রয়েছে দেখলাম রমণীও সেই পথ দিয়েই বাইরে চলে গেছে। বাড়িটি দোতলা হলেও অতি পুরনো। আজকাল একতলা বাড়ি যত উঁচু হয়, এই দোতলা বাড়িটিও প্রায় সেরকমই উঁচু। সুতরাং সেই ঘর থেকে ওই দড়ির মইয়ের সাহায্যে যে কোনো লোক অনায়াসে বাইরে বেরিয়ে যেতে পারে। জানলার পাশেই বাগান। আগেই বলেছি, বাড়ির দুই পাশে দুটি বাগান ছিল। দড়িগাছি জানলা থেকে সেই বাগান স্পর্শ করেছিল। এইসব ব্যাপার দেখে আমি বিবেচনা করলাম যে হত্যাকারী বাবুটিকে হত্যা করে তার স্ত্রীকে নিয়ে ওই দড়ির সাহায্যেই বাড়ির পাশের বাগানে নেমে কোনোভাবে পালিয়ে গেছে। এই সিদ্ধান্ত নিয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, এই বাগানটিও আপনার? বৃদ্ধ সম্মতিসূচক উত্তর দিলেন। আমি একবার সেই বাগানে গিয়ে সেখানকার জায়গাগুলো পরীক্ষা করার ইচ্ছে করলাম। বৃদ্ধ আমাকে বাগানে নিয়ে গেলেন। অন্য একজন কর্মচারী ওই ঘরের সামনে রইল। বাগানে গিয়ে দেখলাম তার অবস্থা খুবই শোচনীয়। বাগানে অনেকগুলো ফলের গাছ আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। মাঝখানে একটা পুকুর ছিল, তার ঘাট এবং সিঁড়িগুলোর অবস্থা আরও ভয়াবহ। পুকুরে খুব সামান্য জলই ছিল, কিন্তু তাও ব্যবহারের অযোগ্য। বাগানের চারিদিকে বেড়া দেওয়া, কিন্তু তাও মাঝে মধ্যে ভেঙে গিয়েছে। বাগান থেকে পালানো বিন্দুমাত্র কষ্টকর নয়। বাগানের চারিদিক একবার ভালো করে লক্ষ্য করে আমি জানলার নিচে এসে দাঁড়ালাম। দেখলাম দড়িগাছি সেই জানলা থেকে বাগানের মাটি স্পর্শ করেছে। সেই দড়ির গোড়ায় অনেকগুলো পদচিহ্ন দেখতে পেলাম। নিহত ব্যক্তি এবং তার স্ত্রীর পদচিহ্ন ছাড়া আর যে প্রকার পদচিহ্ন ঘরের ভেতরে দেখতে পেয়েছিলাম, বাগানেও সেই রকমই পদচিহ্ন দেখতে পেলাম। সেই পদচিহ্ন যে হত্যাকারীর পায়ের, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ রইল না। নিহত ব্যক্তির স্ত্রীর পদচিহ্নও বাগানে রয়েছে। যদি সে নিজের ইচ্ছেতেই হত্যাকারীর সাথে না যেত, তাহলে বাগানে তার পদচিহ্ন পেতাম না। রমণী যে এই হত্যাকাণ্ডের ভেতরে আছে, সে বিষয়ে কোনো সন্দেহই রইল না। জানলার দড়ি দেখে এবং নিহত ব্যক্তি এবং তার স্ত্রীর পদচিহ্ন ছাড়া আর এক প্রকার পদচিহ্ন দেখে আমি বুঝলাম হত্যাকারী নিশ্চয়ই সেই জানালা দিয়েই ঘরে ঢুকেছিল। যদি নিহত ব্যক্তির স্ত্রী তাকে সাহায্য না করত, তবে সে চিৎকার করে বাড়ির অন্য সবাইকে জাগিয়ে দিতে পারত। এই বাড়ির অন্যান্য যাত্রীদের জিজ্ঞাসা করে জেনেছিলাম যে বাড়ির আর কেউ রাতে সেই ঘর থেকে কোনো প্রকার শব্দ শুনতে পায়নি। সুতরাং ওই রমণী হত্যাকারীর সহায়। যদি তাকে কেউ জোরপূর্বক নিয়ে যেত, তাহলে সে নিশ্চয়ই চিৎকার করত। যদি কেউ কোনো কৌশলে তাকে অজ্ঞান করে নিয়ে যেত, তাহলে জানলার কাছে এবং বাগানে তার পদচিহ্ন দেখতে পেতাম না। এই সিদ্ধান্ত নিয়ে আমি পুনরায় নিহত ব্যক্তির কাছে এলাম। বৃদ্ধও আমার পিছু পিছু আসলেন। ঘরে প্রবেশ করে আমি নিহত ব্যক্তির আসবাবপত্র পরীক্ষা করলাম। আগে তার কাপড় চোপড় দেখলাম, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হলো না। দু একটা রক্তের চিহ্ন ছাড়া তাঁর পোশাকে আর কোনো নতুনত্ব ছিল না। কাপড়গুলো পরীক্ষা করে তার ট্রাঙ্ক দেখার জন্য ব্যস্ত হলাম, কিন্তু সেটার চাবি পাওয়া গেল না। অগত্যা ট্রাঙ্কটি ভেঙে ফেললাম। দেখলাম তার মধ্যে দুখানা শাড়ি, একখানা নতুন গামছা, কয়েকখানা চিঠির কাগজ, 10-12খানা খাম এবং টিকিট এবং একটা ছোট্ট ক্যাশ বক্স। ক্যাশ বক্সটি খোলাই ছিল। দেখলাম তার ভেতরে একটা পয়সাও নেই।
বাবুটি যখন নিজের দেশ বা গ্রাম ছেড়ে তীর্থে স্নানের জন্য এসেছিলেন, তখন তিনি যে খালি হাতে আসেননি সে বিষয়ে কোনো সন্দেহই নেই। যদি তাই হয় তাহলে তার টাকা কোথায় গেল? বৃদ্ধের মুখে শুনেছিলাম মহিলার গায়ে কয়েকখানা অলংকারও ছিল। বাবুটির ঘড়ি, চেইন এবং আংটিও ছিল। সেসবই বা গেল কোথায়? নিশ্চয়ই সেই মহিলা সব নিয়ে পালিয়েছে। নিহত ব্যক্তির জিনিসপত্র তন্ন তন্ন করে অনুসন্ধান করে আমি ঘরের চারিদিকে পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরীক্ষা করার পর ঘরের একটা কোণে একটা বাতির দগ্ধাবশেষ এবং কয়েকটা আধপোড়া দেশলাইয়ের কাঠি দেখতে পেলাম। তার কাছেই কয়েকখানা পোড়া কাগজ দেখলাম। কাগজগুলো আমি সাবধানে তুলে নিয়ে জানলার কাছে গেলাম এবং সেগুলো বিশেষভাবে দেখতে লাগলাম, কিন্তু তাতেও বিশেষ কোনো ফল হলো না। তবে বুঝতে পারলাম কোনো যন্ত্রের সাহায্যে দেখলে ওর কতকাংশ পড়া যেতে পারে। ব্রাহ্মণ আমার কাজ দেখে অবাক হচ্ছিলেন এবং আমাকে বারবার নানা কথা জিজ্ঞাসা করছিলেন, কিন্তু আমি তখন ব্রাহ্মণের কোনো কথার উত্তরই দিতে পারলাম না। বললাম, এখন আমায় কথা জিজ্ঞাসা করবেন না, শীঘ্রই এই রহস্য ভেদ করব, তখন সমস্ত ব্যাপার জানতে পারবেন। তবে এখন এই পর্যন্ত জেনে রাখুন যে মহিলা এই ব্যক্তির সাথে এখানে এসেছিলেন, যাকে আপনি নিহত ব্যক্তির স্ত্রী বলে জানেন, তিনি খুব সামান্য নারী নন। তিনি হয় নিজে নয়তো অন্য কোনো লোকের সাহায্যে এই ভীষণ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বললেন, বলেন কি মশাই? মহিলার বয়স বেশি নয়, তাকে বালিকা বললে অত্যুক্তি হয় না। তার দ্বারা এই ভয়ঙ্কর কাজ সম্পন্ন হতে পারে তা আমার ধারণাই হয় না। আমি বৃদ্ধের কথার কোনো প্রতিবাদ না করে তৎক্ষণাৎ মৃতদেহ সরকারি ডাক্তারের কাছে পরীক্ষার জন্য পাঠিয়ে দিলাম। এইসব কাজে 1টা বেজে গেল। যে ঘর ভগবতীচরণ ভাড়া নিয়েছিলেন তার পাশের ঘরে একজন পূর্ববঙ্গের লোক ছিলেন। শুনলাম তিনি গত রাতে কালীঘাটে পৌঁছেছিলেন। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে আরও জানতে পারলাম যে তাঁর সঙ্গে ভগবতীচরণের দেখা হয়নি। তিনিও স্ত্রী, বৃদ্ধা জননী এবং বিধবা বোনকে নিয়ে মেলায় গঙ্গা স্নানে এসেছিলেন। ভগবতীচরণের ঘরের ঠিক পাশের ঘরে ছিলেন বলে তাকে গোটাকতক কথা জিজ্ঞাসা করার ইচ্ছে করেছিলাম, কিন্তু আমাদের সেখানে উপস্থিত হওয়ার আগেই তারা বাইরে চলে গিয়েছিলেন। মৃতদেহ সেখান থেকে সরিয়ে নেওয়ার পর তারা ফিরে আসেন। তিনি আসা মাত্রই আমি বৃদ্ধ ব্রাহ্মণকে তাকে ডেকে দিতে অনুরোধ করলাম। ব্রাহ্মণ সেই অনুযায়ী তাকে সেখানে ডেকে আনলেন। আমাকে পুলিশ কর্মচারী জেনে প্রথমে তার ভয় হলো। তিনি তখনই সেখান থেকে চলে যাওয়ার মনস্থ করলেন, কিন্তু আমি তাকে মিষ্টি কথায় আশ্বস্ত করে বললাম, মশাই, আপনার ভয়ের কোনো কারণ নেই। গোটাকতক কথা জিজ্ঞাসা করার উদ্দেশ্যেই আপনাকে এখানে আসতে বলেছিলাম আর কি। তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না। আমি তখন জিজ্ঞাসা করলাম, আপনার নাম? তিনি ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলেন, আগে আমার নাম সুধীরচন্দ্র মুখোপাধ্যায়। নিবাস? পলাশবাড়ি, ঢাকা। বৃদ্ধ ব্রাহ্মণ আমার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি শশব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, কি বললেন মশাই? পলাশবাড়ি? আগে হ্যাঁ, কেন 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 বলুন তো? আপনি আমার কথায় এত আশ্চর্যান্বিত হলেন কেন? এই ঘরে যে ব্যক্তি ছিলেন তারও বাড়ি ওই গ্রামেই। আমার মনে হয় তিনি আপনার পরিচিত। সুধীরবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আগে বাবুটির নাম কি? ভগবতী চরণ মিত্র। সুধীরবাবু স্তম্ভিত হলেন, বললেন, হায় হায়, ভগবতীচরণ খুন হয়েছেন! হায় হায়, কি সর্বনাশ! তিনি যে সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে কি তার সঙ্গে যে মহিলা এখানে এসেছিলেন তিনি তার প্রথম পক্ষের স্ত্রী নন?
আগে না। আমিও আগে সেই রকমই মনে করেছিলাম। আমি তখন বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনার এরকম সন্দেহ করার কারণ কি? যুবকের বয়সের সাথে তার স্ত্রীর বয়সের অনেক পার্থক্য। যুবকের বয়স 40 বছর হবে, কিন্তু যুবতীর বয়স 17 বছরের বেশি নয়। তাই মনে করেছিলাম তিনি যুবকের দ্বিতীয় পক্ষের স্ত্রী। সুধীরবাবু আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, তবে কি তার স্ত্রীও এখানে এসেছিলেন? হ্যাঁ, ভগবতী চরণের সাথে কি আপনার সদ্ভাব ছিল? সুধীরবাবু সম্মতিসূচক উত্তর দিলেন। বললেন, আমাদের উভয়ের বাড়ি এক পাড়ায়, সদ্ভাব না থাকাই আশ্চর্য। আমি এইসব কথা শুনে মনে মনে আনন্দিত হলাম। এতক্ষণ একটা সূত্র পেলাম মনে করে সুধীরবাবুকে জিজ্ঞাসা করলাম, গত রাতে এই ঘর থেকে কোনো প্রকার শব্দ শুনতে পেয়েছিলেন? আগে না, আমরা সবাই পথশ্রমে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সামান্য কিছু জলযোগ করে বিশ্রাম করছিলাম। আজ সকালে যখন বাড়িওয়ালার চিৎকার শুনতে পাই, তখনই আমার মনে কেমন এক প্রকার সন্দেহ হয়। কিন্তু যে কাজের জন্য এই ভয়ানক কষ্ট স্বীকার করে এত দূর এসেছি, তাতেই মনোসংযোগ করলাম। গত রাতে যখন কালীঘাটে পৌঁছাই, তখন মহামায়ার দরজা বন্ধ ছিল। কাল রাত্রে আর দর্শন হয়নি, সেই জন্য আজ শয্যা ত্যাগ করেই মায়ের মন্দিরে যাই। কিন্তু দুঃখের বিষয়, তখনও মায়ের দ্বার খোলা হয়নি। কিছুক্ষণ দাঁড়ানোর পর মন্দিরের দরজা খোলা হলো। আমি মায়ের চরণ দর্শন করে চরিতার্থ হলাম। ভগবতী চরণের শ্বশুরবাড়ি কোথায় জানেন? প্রথম পক্ষের শ্বশুরবাড়ি আমাদেরই গ্রামে, আর দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়ি কলকাতা থেকে প্রায় 25 মাইল দূরের এক গ্রামে। কতদিন আগে ভগবতী চরণ দেশ থেকে রওনা হয়েছেন? তা প্রায় 10 দিন। আপনাদের গ্রাম থেকে কলকাতায় আসতে কতদিন লাগে? তা 3 দিন মাত্র, কিন্তু বিশেষ চেষ্টা করলে 2 দিনেও আসা যায়। তবে তাতে অত্যন্ত কষ্ট হয়ে থাকে। শুনলাম ভগবতী চরণও গতকাল বেলা 4-5টার সময় এখানে পৌঁছেছিলেন। যদি তিনি 10 দিন আগে আপনাদের গ্রাম থেকে রওনা হয়ে থাকেন, তবে তিনি এতদিন ছিলেন কোথায়? তার শ্বশুর বাড়িতে থাকাই সম্ভব। কিভাবে জানলেন? যখন তার স্ত্রী তার সঙ্গে ছিল, তখন তিনি নিশ্চয় শ্বশুর বাড়িতেই গিয়েছিলেন। কারণ দেশে তার স্ত্রী ছিল না, তিনি একাই সেখান থেকে এসেছিলেন। তার এই স্ত্রী কি আপনাদের দেশে যাননি? হ্যাঁ, গিয়েছেন বই কি, কিন্তু সেখানে বেশি দিন ছিলেন না। কতবার সেখানে গিয়েছেন? এই 2 বার মাত্র, কিন্তু মনে হয় প্রতিবার 1 মাসের বেশি ছিলেন না। কতদিন হলো ভগবতী চরণ এই বিয়ে করেছেন? তা 2 বছর মাত্র। শুনলাম তার স্ত্রীর বয়স 17 বছর। যদি 2 বছর আগেই তার বিয়ে হয়ে থাকে, তাহলে কি ভগবতী চরণ 15 বছরের এই যুবতীকে বিয়ে করেছিলেন? আপনার অনুমান যথার্থ। দেশে তার এই স্ত্রীকে দেখে অনেকেই অনেক কথা বলেছিলেন। তার চরিত্র কেমন শুনেছেন? যা শুনেছি তা বড় ভয়ানক। শুনেছি তার দোষের জন্য তার বাবার মুখ দেখানোর উপায় ছিল না। কন্যা বিয়ে হয়ে যাওয়ার পর পাড়ার অনেকেই অনেক প্রকার উপহাস করেছিল। সেসব কথা আপনি কিভাবে জানলেন? আমি নিজে বরযাত্রী হয়ে ওই গ্রামে গিয়েছিলাম। পল্লীর লোকেদের উপহাস শুনে আমরা সবাই লজ্জিতও হয়েছিলাম। তারা তখন যেসব কথা বলেছিল, তা আমি মুখ দিয়ে বের করতে পারবো না। কেন? এমন কি কথা যা আপনি আমার সামনে বলতে পারবেন না? সেসব অশ্লীল কথা ভদ্র সন্তানের বক্তব্য নয়। তবে আপনি এই পর্যন্ত জেনে রাখুন যে ভগবতী চরণের স্ত্রীর চরিত্র অতীব জঘন্য। আমিও সেরকমই মনে করছি। এই বলে আমি সুধীরবাবুকে সঙ্গে নিয়ে সেই সময় মৃতদেহ যে স্থানে ছিল সেখানে গেলাম। তিনি মৃতদেহ দেখা মাত্রই চিনতে পারলেন। ভগবতী চরণের ঘরে যেসব পোড়া কাগজ পাওয়া গিয়েছিল,
সেগুলো একত্র করে আমি পকেটে রাখলাম এবং ঘর বন্ধ করে কনস্টেবলকে সেখানে রেখে আমি ব্রাহ্মণের কাছে থেকে বিদায় নিলাম। আসার সময় ব্রাহ্মণ আমার হাত ধরে অনেক অনুনয় বিনয় করলেন। আমিও তাকে বিনীতভাবে সান্ত্বনা দিয়ে সেখান থেকে প্রস্থান করলাম। যখন থানায় ফিরে এলাম তখন বেলা প্রায় 3টে। বলা বাহুল্য, তখনও পর্যন্ত আমার খাওয়া দাওয়া হয়নি। কাপড় বদলে আগে আহার করলাম, পরে সেই পোড়া কাগজগুলো নিয়ে পরীক্ষা করতে লাগলাম। ইতিমধ্যেই সরকারি ডাক্তারের রিপোর্ট এলো। রিপোর্ট পড়ে দেখলাম ছোড়াটি ভগবতীচরণের হৃদয় এবং ফুসফুস ভেদ করেছিল। ভগবতীচরণ সেই এক আঘাতেই মৃত্যুবরণ করেছেন। আঘাত এত জোরে হয়েছিল যে ছোড়াটি বুক ভেদ করে একেবারে হৃদয়ে গিয়ে স্পর্শ করেছিল। এক সামান্য রমণীর দ্বারা এইরকম আঘাতের সম্ভাবনা নেই বললেই চলে। নিশ্চয়ই কোনো পুরুষ ভগবতীচরণকে হত্যা করেছে। কিন্তু সে কে? রমণী যে তাকে সাহায্য করেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। সুতরাং সে যে রমণীর পরিচিত তাতেও বিন্দুমাত্র সংশয় নেই। এমন লোক কে? নিশ্চয়ই সে রমণীর উপপতি। কিন্তু সে ভগবতীচরণকে হত্যা করল কেন? উপপতি হলেই যে রমণীর স্বামীকে হত্যা করতে হবে তার তো কোনো কারণ নেই। বিশেষত যখন সেই রমণী শ্বশুর বাড়িতে যেত না, তখন তার স্বামী থাকলেও তার উপপতির বিশেষ কোনো ক্ষতি ছিল না তো। তবে সে কেন ভগবতীচরণকে হত্যা করল? এই রহস্য বড়ই অদ্ভুত। কনস্টেবলকে বিদায় দিয়ে আমি সেই আধপোড়া কাগজগুলো পরীক্ষা করতে লাগলাম। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক কষ্টে কিছু কিছু পড়তে পারলাম। যা বুঝলাম তাতে স্তম্ভিত হলাম। দেখলাম রমণী এই হত্যাকাণ্ডের মূল। সব মিলিয়ে 2খানা কাগজ ছিল। একখানা লেখা একেবারে পুড়ে গিয়েছিল, সুতরাং তার পড়তে পারলাম না। অন্যখানার অর্ধেকটা পুড়েছিল, বাকি অংশ অতি কষ্টে পড়লাম। পত্রগুলো যে রমণীর উপপতি বা হত্যাকারীর লেখা সে বিষয়ে কোনো সন্দেহই রইল না। যে অংশ পাঠ করতে পারলাম তাতে লেখা ছিল, বাসা আমার জানা আছে, ধারের ঘর ভাড়া পাওয়া, ভালোই হয়েছে। আর আজই রাত 1টার সময় হচ্ছে। আমি প্রস্তুত হইনি, তুমি আমায় দিয়েছিলে, উদ্ধার হচ্ছে। ছোড়া খানা, তারপর কিন্তু তুমি যা বলেছ, কারণ যদি টাকা না পাওয়া, বৃথা নরহত্যা করে লাভ, শুধু বাড়ি ঘর করছে না, হানি হচ্ছে না, একগাছা খুব গোপনে রাখবে, ঘুমোলে দড়ি দিকে ঝুলিয়ে ঘরে যাবে, ভুলো না তোমার সুধাংশু। পত্রের অংশ পড়ে আমি অনেকটা বুঝতে পারলাম, কিন্তু কিভাবে অবশিষ্ট অংশ পাওয়া যাবে তা চিন্তা করতে লাগলাম। অনেকক্ষণ ভেবেও কোনো উপায় বের করতে পারলাম না। পত্রের পোড়া অংশ বারবার পড়লাম। ভাবলাম এই সুধাংশুই যে ভগবতীচরণকে হত্যা করেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু তাকে পাওয়া যাবে কোথায়? সুধীর বাবুর মুখে যা শুনেছি তাতে সেই রমণীর বাবার বাড়ির গ্রামেই বাড়ি বলে বুঝেছি। কিন্তু ওই গ্রাম ছোটোখাটো কোনো জায়গা নয়। বিশেষত যখন সেই রমণীর নাম আমার জানা নেই, তখন তার সন্ধান কিভাবে হতে পারে? স্ত্রীলোকের নাম জানলেও সহজে তাকে খুঁজে বার করা অসম্ভব। এই অবস্থায় যখন নামই জানা নেই, তখন তাকে খুঁজে বার করা আরও অসম্ভব। তারপর মনে করলাম, যেখানে সেই রমণীর বাসভবন, সুধাংশু বাবুও যে সেখানেই বাস করেন সে বিষয়ে কোনো সন্দেহই নেই। পত্রের ধরন দেখে বোঝা যায় তাদের এই অবৈধ প্রণয় একাধ দিনের নয়, বহুদিন ধরে তারা এই ব্যাপারে লিপ্ত আছে। যদি সুধাংশুর বাসস্থান এই রমণীর বাড়ি থেকে বেশি দূরে হতো,
তাহলে তাদের এই প্রণয় ঘটিত ব্যাপার কোনো না কোনো লোকের কানে নিশ্চয়ই যেত, এবং তারা এত সাহসের সঙ্গে এই ভয়ানক কাজে লিপ্ত হতে পারত না। এই রকম স্থির করে আর একবার সুধীর বাবুর সাথে দেখা করার ইচ্ছে হলো। বেলা প্রায় শেষ হয়ে এসেছে। সূর্যদেব পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। তাঁর আর সেই তেজ, সেই উগ্র মূর্তি নেই। পাখিরা সব নিজের নিজের বাসায় ফিরছে। আমি আর বেশি দেরি করলাম না, তখনই সুধীরবাবুর বাসায় গেলাম। সুধীরবাবু তখন সেখানে ছিলেন না, আরতি দেখতে গিয়েছিলেন। শীতকাল না হলেও বেশ ভালোই শীত পড়েছে। বেলা ছোট হয়ে গিয়েছে। শুনলাম রাত্রি 8টার সময় মহামায়ার আরতি হয়ে থাকে। রাত তখন 8:30। আরও 1 ঘন্টা কিভাবে কাটবে তা ঠিক করতে পারলাম না। আমি সেখানেই কিছুক্ষণ অপেক্ষা করার পর সুধীরবাবু সপরিবারে বাসায় ফিরে এলেন। আমাকে দেখেই জিজ্ঞাসা করলেন, কি মহাশয়, হত্যাকারীর কোনো সন্ধান পেয়েছেন? শীঘ্রই পাওয়া যাবে আশা করছি। এখন আপনার কাছে দু একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। সুধীরবাবু আশ্চর্যান্বিত হলেন, বললেন, আমার কাছে এমন কি কথা আপনি জানতে চান বলুন তো? জানলে আমিও অবশ্যই বলবো। আপনি তখন বলেছিলেন যে আপনি ভগবতী চরণের দ্বিতীয় পক্ষের শ্বশুর বাড়ি চেনেন। কোনোভাবে আমাকে বাড়িটি দেখিয়ে দিতে পারবেন? মানে যদি আমার কাছে কোনো বিঘ্ন না ঘটে তাহলে আমি অনায়াসেই আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। কাল মেলা, যে কাজের জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে এসেছি, আগে সেই কাজটা শেষ করি, বুঝলে? মহামায়ার পুজো দিয়ে আহারের পর আপনার সাথে যেতে আমার কোনো অসুবিধা নেই। আমাকে বাধ্য হয়ে মেলার দিন পর্যন্ত অপেক্ষা করতে হলো। মেলার পরের দিন সুধীরবাবুকে সঙ্গে নিয়ে আমি সেই গ্রামে গেলাম। সুধীরবাবু আমাকে ভগবতী চরণের শ্বশুর বাড়ি দেখিয়ে দিলেন। সেখানে অনুসন্ধান করে জানতে পারলাম যে কয়েকদিন আগে ভগবতী চরণ সেখানে এসেছিলেন। তিনি তার শ্বশুর বাড়িতে কয়েকদিন থেকে তার স্ত্রীকে নিয়ে কালীঘাটে গিয়েছিলেন। সেখানে মেলায় স্নান করে অবশেষে স্ত্রীকে নিয়ে নিজের দেশে যাওয়ার কথা ছিল। এই গ্রামে গোপনে অনুসন্ধান করে আরও জানতে পারলাম যে ভগবতী চরণের স্ত্রী অত্যন্ত দুশ্চরিত্রা। তার চরিত্রের কথা এই গ্রামের ছোট বড় সবাই জানে। সুধাংশু নামক একটি দুশ্চরিত্র যুবকের সাথে তার প্রণয় একটু বেশি। উভয়ের জন্য একরকম পাগল বললেও চলে। আরও জানতে পারলাম যেদিন থেকে ভগবতী চরণ তার স্ত্রীকে নিয়ে চলে গিয়েছেন সেদিন থেকেই সুধাংশু শেখরকেও সেই গ্রামে আর কেউ দেখেনি। এই সমস্ত বিষয়ে অবগত হয়ে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। এখন বেশ বুঝতে পারলাম ভগবতী চরণের হত্যাকারী তার নিজের স্ত্রী এবং সুধাংশু শেখর, অন্য কেউই নয়। এখন ওদের খুঁজে বার করলেই এই মামলার কিনারা হতে আর বাকি থাকবে না। এখন কি উপায়ে ওদের ধরতে পারবো মনে মনে সেটাই চিন্তা করতে লাগলাম। আমার মনে হলো এরকম অবস্থায় ওই স্ত্রীলোকটিকে নিয়ে সুধাংশুর কলকাতায় থাকাই খুব সম্ভব। কারণ এরকম অবস্থায় কলকাতায় লুকিয়ে থাকা যতটা সহজ, অন্য কোনো জায়গায় তেমন সোজা নয়। কারণ এখানে এক ব্যক্তি অন্য ব্যক্তির কোনো খোঁজই রাখে না এবং রাখার চেষ্টাও করে না। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। মনে মনে এরকম ভেবে তাদের অনুসন্ধানের জন্য আমি কলকাতায় ফিরে এলাম। কলকাতার সব জায়গায় অনুসন্ধান করতে করতে ক্রমে জানতে পারলাম যে কলকাতার এক বিখ্যাত বদমাশের উপপত্নীর একটা পাকা বাড়িতে কোথা থেকে একজন একটা স্ত্রীলোককে নিয়ে এসেছে এবং তাকে উপরের একটা ঘরে রেখেছে। সেই ঘরের দরজা প্রায়ই খোলা হয় না এবং কোনো ব্যক্তি তাদের দেখতেও পায় না। এই বাড়ির ওপর কেবলমাত্র 2টি ঘর। তার একটিতে সেই বদমাশের উপপত্নী বাস করে, অন্যটিতে আগন্তুকেরা বাস করছে। নিচের ঘরে কোনো লোক থাকে না, সেটি রান্নাবান্নার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ওই বাড়ির ভেতরে লোক পাঠিয়ে আগন্তুকদের খোঁজ নেওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সফল হতে পারলাম না। একবার ভাবলাম প্রকাশ্যে ওই বাড়িতে প্রবেশ করে দেখি সেখানে
কারা বাস করছে। আবার ভাবলাম, যার বাড়িতে প্রবেশ করব সে নিজেই বদমাশ। তার বাড়িতে প্রবেশ করে যদি কাউকে না পাই, তাহলে পরে সে নানারূপ গোলমাল করতে পারে। আর যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ওই বাড়ি তল্লাশির ওয়ারেন্ট নেওয়ার চেষ্টা করি, তাহলে সেই কথা রাষ্ট্র হয়ে পড়বে। একবার যদি সে কোনোভাবে তা জানতে পারে, তাহলে তাদের আর কোনোভাবেই ধরা যাবে না। মনে মনে এরকম ভেবে ওই বাড়ির ভেতরে প্রবেশ করার একটা উপায় স্থির করলাম। ভাবলাম, এতেও যদি সফল হতে না পারি, তাহলে পরিণামে যাই হোক, প্রকাশ্যে ওই বাড়িতে প্রবেশ করব। মনে মনে এরকম স্থির করে অন্য একজন পুলিশ কর্মচারীর সাহায্যে একটা বিশেষ বুদ্ধিমতী এবং চালাক গণিকার ব্যবস্থা করলাম। তাকে কিছু অর্থ দিয়ে যা যা করতে হবে তা বুঝিয়ে দিলাম। সে আমার প্রস্তাবে রাজি হলে তাকে নিয়ে আমি ছদ্মবেশে একখানা গাড়িতে চড়ে ওই বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলাম। কয়েকজন কনস্টেবলকে ওই বাড়ির কাছে এমনভাবে লুকিয়ে থাকতে বললাম যাতে প্রয়োজন হলে তারা আমাকে সাহায্য করতে পারে। তখন রাত প্রায় 11টা বেজে গিয়েছে। গাড়ি থেকে নেমে আমি সেই বাড়ির দরজার সামনে দাঁড়ালাম। আমাকে অপরিচিত লোক দেখে সেই বদমাশ আমার দিকে দৌড়ে এলো। জিজ্ঞাসা করলো, এই যে এখানে কি মনে করে মহাশয়? আমি ঈষৎ হেসে উত্তর দিলাম, আমি বড় বিপদে পড়েছি। একজন যুবতীকে তার বাবার বাড়ি থেকে বার করে এনেছি, কিন্তু এই রাতে কোথাও থাকার মতো জায়গা পাচ্ছি না। যদি একটু জায়গা দাও, তাহলে আজকের রাতটা কোনোভাবে কাটাতে পারি। আগে জানা থাকলে আগেই বাড়ি ঠিক করে রাখতে পারতাম, কিন্তু রমণী যে আজই আমার সঙ্গে আসবে তা আমার জানা ছিল না। আমার কথা শুনে সে হেসে উত্তর দিল, যদি এক রাত থাকা হয় তাহলে 10 টাকার কম হবে না। রমণীর থাকার মতো জায়গা আছে তো? নিশ্চয়ই আছে, নয়তো এত টাকা চাইছি কেন? আপনি নিজে সেই ঘর দেখে আসবেন, চলুন। কিন্তু সেই ঘরে আরও একজন ভদ্রমহিলা আছেন, 2 জনকে এক ঘরে থাকতে হবে। সে তো উত্তম কথা। আমার পরম সৌভাগ্য যে এখানে এখন আর একজন রমণী আছেন। তবে চলুন একবার ঘরটি দেখে আসি। ঠিক সেই সময় সেখানে আর একজন লোক এসে উপস্থিত হলো। বলল, না, সেই ঘরে অন্য কোনো রমণীর স্থান হবে না। যখন আমি আগে টাকা দিয়েছি তখন সেই ঘর আমার, বুঝেছ? আমার বিনা অনুমতিতে তোমরা অন্য কোথাও থেকে লোক এনে সেখানে ঢোকাতে পারবে না, বুঝেছ? এ ঘর আমার। সুধাংশুবাবু, তোমার জন্য কি আমরা লোকসান করব? ইনিও আমাদেরকে এক রাতের জন্য 10 টাকা দিতে রাজি হয়েছেন। বাধা দিয়ে আমি বললাম, আরে 10 টাকা কেন? যদি আজ রাতে নিরাপদে কাটাতে পারি, যদি রমণীর বাড়ির থেকে কোনো লোক এখানে এসে উৎপাত না করে, তাহলে আমি 20 টাকাও দিতে রাজি আছি। আমার কথায় বাড়িওয়ালা অত্যন্ত আনন্দিত হলো। বলল, আপনার কোনো চিন্তা নেই, আমি সারা রাত জেগে বসে থাকব। এখান থেকেই বাঘের গহর থেকে রমণীকে নিয়ে যায় কার সাধ্য? যখন আশ্রয় দিয়েছি তখন আপনি নিঃসন্দেহে বাস করুন, কিন্তু টাকা অগ্রিম দিতে হবে? বেশ। এই বলে আমি তখনই পকেট থেকে 2টি 10 টাকার নোট দিলাম। বাড়িওয়ালা টাকা পেয়ে সুধাংশুর দিকে তাকালো। বলল, সুধাংশুবাবু, দুজনেই নারী, এতে তোমার বিশেষ ক্ষতি হচ্ছে না, অথচ আমারও এক রাতের জন্য কিছু লাভ হচ্ছে, এই আর কি, বুঝেছ? সুধাংশু আর কোনো কথা বলল না। বাড়িওয়ালা আমাকে সেই ঘর দেখিয়ে দিল। আমি সেখানে গিয়ে দেখি এক অতি সুন্দরী যুবতী সেই ঘরে বসে আছে। আমাদের সঙ্গে সঙ্গে সুধাংশুও গিয়েছিল। সে রমণীকে বলল, এই শোনো, তোমার এক সঙ্গী নিয়ে এসছে। হ্যাঁ, বাড়িওয়ালার ইচ্ছে তোমরা দুজনে আজ রাতে এখানেই থাকো। যেমন দেখছি আমাদের মনে কালই এখান থেকে চলে যেতে হবে। রমণী শশব ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, কোথায়? বাবার বাড়ি কিংবা পলাশ বাড়ি ছাড়া আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। সুধাংশু হেসে উঠল। বলল, না,
তোমাকে আর ভগবতী চরণের বাড়ি যেতে হবে না। এটা তো তোমার স্বামী যখন মারা গিয়েছে তখন আর সেই ভয় কেন? রমণী শান্ত হলো। আমি ঘরটা দেখে পুনরায় বাইরে আসলাম এবং গাড়ির ভেতর থেকে যুবতীকে হাত ধরে নামিয়ে পুনরায় সেই ঘরে গেলাম। আমার সঙ্গিনী অতি চতুরা। সে যেভাবে কাজ করতে লাগলো তাতে সবাই আমার কথায় বিশ্বাস করল, কোনো প্রকার সন্দেহই করল না। রমণীকে সেই ঘরে রেখে আমি একবার বাড়িটার চারিদিকে লক্ষ্য করলাম। দেখলাম দুজন নারী ও সুধাংশু, বাড়িওয়ালা এবং তার উপপত্নী ছাড়া আর কোনো লোক সেখানে নেই। বাইরে যে সকল কর্মচারী আমার আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল, আমার সংকেত পাওয়া মাত্র তারা সবাই বাড়ির ভেতর প্রবেশ করল এবং সেই স্বামীঘাতিনী রমণী ধরা পড়ল। তাদের বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগ্রহ করা হলো তাতে তারা দণ্ডহীনভাবে রেহাই পেল না। উভয়েই চিরদিনের জন্য দ্বীপান্তরে প্রেরিত হলো। যে যে ব্যক্তি আমাকে এই কাজে সাহায্য করেছিলেন তারা গভর্নমেন্টের থেকে উপযুক্ত রূপে পারিতোষিক পেলেন। আর এখানেই আমার তদন্ত শেষ হলো।